বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। তবে এই নামে অত বেশি পরিচিত না এই প্রতিষ্ঠানটি। এটার বেশি পরিচয় হচ্ছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, বা অনেকে কাপ্তাই বাঁধটাই বলে। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু রাঙামাটিতে যান, তারা কাপ্তাইয়ের একটা দীর্ঘ লেক দেখেন, সেখানে নৌকায় চড়ে ভ্রমণ করে তারা মজা পান এবং তাদের কাছে এটা খুব দর্শনীয় একটা স্থান, বাংলাদেশের পর্যটনের ক্ষেত্রে দর্শনীয় একটা স্থান। তো এই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র বা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, আমরা কাপ্তাই করেই বলছি, সেটার কিন্তু নির্মাণের একটা ইতিহাস আছে এবং এটা শুরু হয়েছিল গত শতাব্দীর 50-এর দশকে। আর এই পানি বিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামের একটা বিশাল অংশ বা বিরাট অংশের সবচেয়ে উৎকৃষ্ট জমি বলতে যা বোঝায় ধান্য জমি, সেই ধান্য জমিটা পুরোটা পানির তলে তলিয়ে যায়। হঠাৎ করে কাপ্তাই আমাদের নজরে এসছে, কারণ এবারের যে বন্যা, সেই বন্যার কারণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি গেট খুলে দেওয়া হয়েছিল। এই খুলে দেওয়ার ফলে অনেকে আশঙ্কা করেছিলেন যে এটা নিয়ে হয়তো বা বড় ধরনের বন্যা টন্যা হবে, আবার ওই অঞ্চলে নতুন করে অঞ্চল প্লাবিত হবে। ব্যাপারটা আসলে তা ছিল না, বরং কয়েকটি অঞ্চলের বন্যা রোধ করতেই পার্বত্য চট্টগ্রামের অন্তত 2 থেকে 3টে উপজেলার প্লাবন রোধ করতে এটা খুলে দেওয়া ছাড়া বিকল্প ছিল না। এইভাবে মাঝে মধ্যেই খুলে দেওয়া হয় বা যখন প্রয়োজন হয় খুলে দেওয়া হয়। এই পানি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সেই সময় 60 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদিত হতো, এখনও সেই বিদ্যুৎ আমরা পাই। কিন্তু এই যে পানি বিদ্যুৎ কেন্দ্রের কারণে আমি একটু আগে বললাম যে বিপুল পরিমাণ জমি নষ্ট হয়ে গেছে এবং এর ফলে জমি জমা হারিয়েছেন, অনেক মানুষ উদ্বাস্তু হয়েছে। এই ঘটনাটা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশিস রায়। প্রায় 55,000 একর ধান্য জমি। তো একটা জিনিস বুঝতে হবে যে যেটা প্লাবিত হয়েছে কিছু ছোট পাহাড় ছাড়া বাকিগুলো ছিল যে খুবই সমতল এবং হাল চাষযোগ্য, সেচযোগ্য জমি, যেটা পার্বত্য চট্টগ্রামে খুবই খুবই বিরল, কম। পাহাড়িরা তো চাকমারা জুম চাষই করতো ব্রিটিশ আমলের আগে, তো ব্রিটিশরা এসে খাজনার কারণেই তাদেরকে হাল চাষি বানালো। সেখানে জুম চাষ ছেড়ে, যেটা করতে চাইতো না প্রথম, তাকে এখন ডুবিয়ে দিয়ে, এখন বাঁধের পরে এখনো আমাদের ডুবিয়ে দিল বিদ্যুতের জন্য মূলত, যদিও বলে মাল্টিপারপাস ফিশারি আর যোগাযোগ। তো অনেক মানুষ এখনো পর্যন্ত বিদ্যুৎই পাচ্ছে না। সেই মুখের কথা একেবারে ঠিক হয় নাই। তাহলে আইনে নীতিতে আশা ছিল যে উন্নয়ন সুযোগ, খাগড়াছড়ির সেই ত্রিপুরা রাজ্যের কাছে রামগড়, মাটিরাঙ্গাতে তার জমি বন্দোবস্ত, তো সেখানে যে একটা সামাজিক ঐক্য ছিল, একটা সামাজিক একাত্মতা বোধ ছিল, তাদের পূজা পার্বণ সব মিলে, সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। এই পানি বিদ্যুৎ কেন্দ্রের যখন নির্মাণ হচ্ছে, সেই সময়ে তৎকালীন পাকিস্তান সরকারের সঙ্গে সার্কেল প্রধান বা পাহাড়িদের আসলে কি ধরনের চুক্তি হয়েছিল, সেগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছিল? এটা শুরু হয়েছে 50-এর দশকে, কমিশন হয়েছে 60-এ, অনেকে বলে 63 বলে, 63 না, 63-তে ফুল পানি এসছে। তো তখন তারা তাদের বলার যা কিছু করেছে, কিন্তু তাদেরকে তো তোয়াক্কা করেনি। মানবেন্দ্র নারায়ণ লারমা ছাত্র হিসেবে 60-এর দশকে এই লিফলেট ছুঁড়েছিলেন এই ড্যামের বিরুদ্ধে, যে এটা মানুষকে অত্যাচার করলো। তাকে ডিফেন্স অফ পাকিস্তান রুলসে অন্তরীণ করে রাখে, জেলে পাঠায়। তো তখন আমার বাবা চাকমা সার্কেল চিফ রাজা তিদিব রায় ছিলেন, উনি একটা অ্যাডভাইজারি সাব কমিটিকে ওনাকে প্রধান করা হয়, ডেপুটি কমিশনার। তো ওনারাও কিছু প্রস্তাব দেয়। ওই প্রস্তাবের মধ্যে সামান্য কিছু না মেনেছে, অধিকাংশ তো মানে নেই, বিশেষ করে অন্য জমি, অল্টারনেটিভ ল্যান্ডস। তারপরে কারণ টাকা শুধু দিলে তো, টাকার তো পরিমাণ অত্যন্ত কম। যে ক্ষতিপূরণটা দিয়েছে তাও যদি আপনার বন্দোবস্তি, বেশিরভাগের তো কোনো বন্দোবস্তি জমি প্রথাগত আইন অনুসারে নেই পাহাড়িদের, এখনও পর্যন্ত অনেকের নেই পার্বত্য চট্টগ্রামের বন্দোবস্তি, তো ক্ষতিপূরণ অনেকেই পাই নাই। তারপরে গভর্নর এসে বক্তৃতা দিল কাপ্তাইয়ে, রাঙামাটিতে, আপনাদের জন্য, আপনারা কষ্ট পাচ্ছেন বিষয়ের জন্য, আপনাদেরকে ফ্রি ইলেকট্রিসিটি দেব। কই সেই ফ্রি ইলেকট্রিসিটি? একটা সময় ছিল যখন এই পানি কখন ছাড়া হবে বা কখন বন্ধ রাখা হবে তা নিয়ে স্থানীয় মানুষজনের একটা অংশগ্রহণ ছিল, মানে এই পরিচালনা পর্ষদে। এখন কিন্তু সেটি নেই। একটা প্রথাগত ব্যবস্থা সেখানে আছে, যেখানে 3 সার্কেল প্রধান আছেন, তাদের অধীনে কারবারিরা, হেডম্যানেরা আছেন এবং তাদের অধীনে আবার কারবারিরা আছেন। এই যে একটা বিস্তৃত নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে কিন্তু এখন আর
এই কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনার সঙ্গে বা এই পানি ছাড়া বা না ছাড়ার বিষয়ে তথ্য দেওয়ার ক্ষেত্রে এখন তাদেরকে আর ধর্তব্যে নেওয়া হয় না। বাঁধের বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন, যোগাযোগের সব কিছু নিডসগুলো এগুলো ব্যালেন্স করে যারা ধান জমির কৃষক আগে থেকে পরিকল্পনা করতে পারে যে কোন জমিগুলো তারা চাষ করবে, কোনগুলো যাতে ডুবে না যায়, তাড়াতাড়ি পানি এসে ড্যামের পানি অথবা তাড়াতাড়ি শুকিয়ে না যায় ধান রোপণের পরে। সার্কেল চিফদের সাথে সে পরামর্শের বিধানটা কেন জানি সেটা পাংশা হয়ে যায়, সে খুব একটা তারপরে সেটা মাঝে মধ্যে দেখা যায় যেটা একটা স্থানীয় সিদ্ধান্ত, মূলত স্থানীয় নিডের জন্য একটু বিদ্যুৎ উৎপাদন তো আর ঠিক সেটা আছে, কেন জানি সিদ্ধান্তটা উপরে যেতে লাগলো, সেটা এখন মন্ত্রণালয় ঢাকায় কোথায় চলে আসে। এখন ঢাকাতে বসে সেই আমাদের সেই সরকারি কর্মকর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কিছু বোঝেনি না। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সাথে শুধু বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারটা যে জড়িত নয়, এর সঙ্গে পাহাড়ি মানুষের, তিনি পাহাড়ি হন বাঙালি হন, সবার আর্থসামাজিক, কৃষি এবং নানা বিষয় আসলে জড়িত আছে, তার যোগাযোগের বিষয়টা জড়িত আছে। সেক্ষেত্রে এই জায়গাটাতে বিশেষ করে এর পরিচালনা পর্ষদের স্থানীয় মানুষকে, পাহাড়ি মানুষকে সম্পৃক্ত করা, পাহাড়ি আঞ্চলিক পরিষদ বা জেলা পরিষদের মতো প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা, এটা এখন সময়ের দাবি। এই জেলা পরিষদ আর আঞ্চলিক পরিষদও কিছু জানে বলে আমার মনে হয় না। আমি তাদের সঙ্গে যখন আলোচনা করছি ওনারাও তো বলছি ওনারাও জানেন না। তাহলে জানে কি শুধু সরকারি কর্মকর্তারা যারা অন্য জেলাতে পোস্টিংয়ে আছেন, যাদের সঙ্গে সংযুক্ত কম জনমানুষের, কেমনে সেই লিঙ্কটা হবে প্রশাসনের সাথে? তাহলে এই আঞ্চলিক পরিষদটা হলো কেন, জেলা পরিষদ হলে গেল? প্রথাগত প্রতিষ্ঠান আছি তো আমরা ডেপুটি কমিশনার অ্যাডভাইজার আছি তো, সার্কেল চিফরা বিভিন্ন স্তরে আমরা অ্যাডভাইজারি কমিটির মধ্যে নামে তো আছে, কিন্তু কাজে তো কই পরামর্শ করা হচ্ছে বলে। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের একটি উপদেষ্টা কমিটি আছে, আমাদের এসডিজি কই, আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, তো সমাজের অনগ্রসর অংশ আছে আমাদের সংবিধানের লেখা যারা আর্থসামাজিকভাবে প্রান্তিক, তো তাদের জন্য তারপরে অভ্যন্তরীণ উদ্বাস্তু আছে। এই যে সংঘাতের ফলে ৮০,০০০ পরিবার, ৪ লাখের মতো, এদের একটা বিরাট অংশ এই কাপ্তাই হ্রদ এলাকাতে রয়েছে।